আমার স্নেহের এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি নিশ্চিত তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা আজ খুব ভালো হয়েছে। কারণ ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুবই কমন প্রশ্ন, এবং যদি খেয়াল করো যে 8টা অধ্যায় থেকে আমি প্রশ্ন বেছে দিয়েছিলাম সেই জায়গাগুলো কভার করেই প্রশ্ন হয়েছে, এবং অঙ্কের যে জায়গাগুলো আমি বেছে দিয়েছিলাম সেই জায়গাগুলো থেকেই অঙ্ক এসেছে। চলো আজ দেখে নেওয়া যাক উত্তরগুলো কি কি হবে। সঠিক উত্তর আমি করেছি, যদি কোনো প্রশ্নে কোনো সন্দেহ থাকে আমাকে বলতে পারো। কয়ের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, 4টে করে অপশন আছে, সঠিকটা বাছতে হবে। একেরটা আছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি, উত্তর এ ট্রপোস্ফিয়ার। দুয়েরটা গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল, অপশন বি। তিনেরটা গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে ডি, এম সমান 2D। 4 নম্বর একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দূরত্ব হবে অর্ধেকের, অর্থাৎ সি এরটা 10 সেন্টিমিটার। 1.5 দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য বড়, উত্তর বি অবলোহিত রশ্মি। 6টা দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। 7 একটা ইলেকট্রনের আধান সি এরটা 1.6 × 10⁻⁹। পরিবাহীর রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ এইচ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক হল সি এরটা এইচ সমানুপাতি I²। 1.9 কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম আধান গেলে প্রবাহ মাত্রা কত, অপশন বি 0.1 অ্যাম্পিয়ার। 10 দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা, অপশন সি 18। 11 দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন এবং ব্রোমিনের জারণ ধর্মের ক্রম, অপশন ডি F > Cl > Br > I। 12 নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই, এ LiH। 13 নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়, সোডিয়াম ফ্লুরাইড, সি। 14 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে সি আংশিক বিয়োজিত হয়। 15 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ অপশন ডি। এই হচ্ছে 15টা MCQ এর উত্তর, তোমরা মিলিয়ে নেবে। ক্ষয়ের দাগ 2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো, উত্তর হচ্ছে তরল হাইড্রোজেন। 2 বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম, যে কোনো গ্রিনহাউস গ্যাস, CO2, CFC। শূন্যস্থান পূরণ করো। ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। 2.3 এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। 2.4 চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গ্যাসের ভর ও গ্যাসের চাপ। সত্য মিথ্যা উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, সত্য। কোনো দর্পণে 2.5 কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি, হ্যাঁ পারে, উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তল দর্পণে হয়। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অধিবৃত্তীয় দর্পণ অথবা অবতল দর্পণও হবে। 2.7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μb হলে কোনটির মান বেশি, μb-র মান বেশি হবে। 2.8 এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক কি, উত্তর হচ্ছে কুলম্ব। 2.9 তড়িৎ পরিবাহিতার একক কি, উত্তর হচ্ছে মো। ফিউজ তারের উপাদান কি, টিন ও সীসা। 2.10 কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক,
তড়িৎ শক্তি। 2.11 বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অ্যাসিটিক অ্যাসিড, উত্তর হচ্ছে বি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচ, এ তড়িৎ অপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, উত্তর ডি ফ্লুরিন। একটি অভিজাত মৌল, উত্তর সি ক্রিপ্টন। এফ, আই, বিআর ও সিএলকে ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাও। উত্তর হচ্ছে এফ, সিএল, বিআর, আই। 2.13 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই আছে? এটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। অথবা ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত? উত্তর হচ্ছে 1 নম্বর। ড্যাশ চিহ্ন দিয়ে H2 অণুর গঠন দেখাও, মানে মাঝখানে ও, দুপাশে দুটো সিঙ্গেল বন্ড দিয়ে দুটো H পরমাণু। হাইড্রাইডের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? উত্তর হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন অণুর লুইস ডট গঠন দেখাও। হাইড্রোজেনের বাইরের কক্ষে তো একটা ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে এনে তারা মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করবে, দিয়ে তৈরি করবে হাইড্রোজেন অণু। 2.16 একটা সমযোজী তরল পদার্থ, জল হবে, ইথাইল অ্যালকোহল হবে। 2.17 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। উত্তর হচ্ছে মিথ্যা। 2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডে হয় বিজারণ। Al3+ প্লাস 3E সমান হচ্ছে Al। অথবা আছে ওর সাথে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। উত্তর হচ্ছে মিথ্যা। 3 দাগের গ বিভাগ। 1 বিশ্ব উষ্ণায়ন কি? এই সংজ্ঞা আমি আর বলছি না, খুব সহজ সংজ্ঞা। অঙ্কটা দেখিয়েছি 3.2। 3.2 এর দুটো অঙ্ক আমি বলেছিলাম, দুটো সূত্র বেছে দিয়েছিলাম, ওই দুটো সূত্র থেকে দুটো অঙ্ক। প্রথমেরটা হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, যদিও এখানে T1 সমান T2, অর্থাৎ P1 V1 সমান P2 V2 দিয়ে অঙ্কটা হয়ে যাবে। উত্তর হবে 77 সেমি কিউব। 2 নম্বরটা হচ্ছে PV সমান nRT দিয়ে হবে। এনটা হচ্ছে মোলটা বার করে নেবে। অক্সিজেনের হচ্ছে আণবিক ভর 32, তাই এখানে মোল সংখ্যা সমান হচ্ছে 64/32 সমান n সমান হচ্ছে 2। এখানে উত্তর হচ্ছে 24.6 লিটার। আচ্ছা, 3.3 লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতি কোণ? এটা I-R, এটাকে দেখাবে, চিত্র এঁকে কিভাবে আসছে দেখিয়ে দিতে হবে। সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলো সবুজ দেখায় কেন? সবুজ পাতাকে সবুজ দেখার কারণ হলো সে সবুজ ছাড়া বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেয়, কেবলমাত্র সবুজ বর্ণকে প্রতিফলিত করে দেয়, তাই পাতাকে সবুজ দেখি। মুক্ত বর্তনীতে তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। মুক্ত বর্তনীতে তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্যই হচ্ছে তড়িৎচালক বল। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন? 2 নম্বর শ্রেণীর মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এরা প্রকৃতিতে বা মাটিতে প্রচুর পরিমাণে থাকে এবং এদের অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয়, তাই এদের বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। একটা সন্ধিগত মৌল হচ্ছে লোহা, ক্রোমিয়াম, কোবাল্ট, এরা হবে। ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 11টা, যে কোনো একটা বলতে পারো। 3.6 NH3 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অবশ্যই সমযোজী বন্ধন, এবং NH3 লুইস ডট গঠন দেখিয়ে দেবে। মাঝখানে নাইট্রোজেন এঁকে তার সাথে 3টে হাইড্রোজেন, 3টে সমযোজী বন্ধন তৈরি করবে। আর সবারই অষ্টক পূর্তি হবে, নাইট্রোজেনে অষ্টক পূর্তি হবে, আর হাইড্রোজেনগুলোর ক্ষেত্রে বাইরের কক্ষে 2টো করে ইলেকট্রন হবে। এরপর আছে সোডিয়াম ফ্লুরাইডের আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়। সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, আর ফ্লুরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন। সোডিয়াম তারই বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে ফ্লুরিনকে দিয়ে দেবে, দিয়ে তৈরি হবে Na+, আর F- তারা যুক্ত হয়ে তৈরি করবে NF। কার্বনের সর্ববহিস্থ কক্ষে আছে 4টে ইলেকট্রন। অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে আছে 6টা ইলেকট্রন। CO2 অণুর লুইস ডট গঠন দেখাও। তাহলে মাঝখানে কার্বন থাকবে, দুপাশে দুটো অক্সিজেন আঁকবে, বাইরের কক্ষে ইলেকট্রনগুলো দেখাবে। কার্বনের 4টি ইলেকট্রনের সাথে অক্সিজেনগুলোর আলাদা করে 2টো করে ইলেকট্রন, 2টো করে বন্ড তৈরি করবে, অর্থাৎ C
ডান দিকে ডবল বন্ড ও বাঁ দিকে ডবল বন্ড ও, তৈরি হলো CO2 অণু। আচ্ছা, দুটো ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো। তাহলে কি বলবে? ন্যাপথালিন বিশেষ গন্ধযুক্ত, কিন্তু সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণে বিশেষ গন্ধ নেই। 2, ন্যাপথালিন জলে অদ্রাব্য, সোডিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য। 3.9, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যেসব তড়িৎ বিশ্লেষ্য গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বেশিরভাগ অণুই আয়নে বিয়োজিত হয় তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার কাকে বলে? ক্যাথোড কাকে বলে? ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। ঘয়ের দাগের 3 নম্বরে কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপ অর্থাৎ PV = RT অথবা PV = KT প্রমাণ করতে হবে। 4.2 অঙ্ক আছে, উচ্চ উষ্ণতায় একটা ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম দরকার? এটা বার করতে হবে। তাহলে বাঁ দিকে দুটো পদার্থ আমি ধরে নিলাম তারা যথাক্রমে A এবং B, ডান দিকে দুটো পদার্থ তৈরি হবে তারা যথাক্রমে C এবং D। তাহলে A পদার্থটা দিয়ে দিয়েছে 40 গ্রাম ধাতব অক্সাইডটার ভর, B পদার্থটা কত লাগছে সেটা আমি বার করতে হবে। ডান দিকে তৈরি হচ্ছে C আর D, একটা হচ্ছে ধাতু তৈরি হয়েছে যাকে ধরে নিলাম 28 গ্রাম, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড যাকে ধরে নিলাম 25.5 গ্রাম। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ারই ভরের নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে বাঁ দিকের পদার্থগুলোর মোট ভর ডান দিকের পদার্থগুলোর মোট ভরের সাথে সমান, অর্থাৎ A + B এর মোট ভর হবে C + D এর মোট ভরের সাথে সমান। তাহলে 40 + x সমান হচ্ছে 28 + 25.5। এখান থেকে তোমরা x এর মানটা বার করে নেবে, এটা বেরোবে 13.5 গ্রাম। পরের বিক্রিয়াটা আছে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, সমীকরণটা দিয়ে দিয়েছে। তাহলে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে বিক্রিয়া তো দিয়েই দেওয়া আছে, শুধু ওদের আণবিক ভরগুলো বার করে নাও। H2SO4 98 বেরোবে, 2 NaOH, NaOH হচ্ছে সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 40। তাহলে 40 দুগুণে 80, আর H2SO4 98। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে 30 গ্রাম NaOH কে প্রশমিত করতে। তাহলে 1 কততে লাগে, 4.9 কততে লাগে? এটা বেরোবে 4 গ্রাম। 4.3, একটা আলো বায়ু মাধ্যমে থেকে অপর মাধ্যমে আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5। মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত? তাহলে আমরা জানি A একটা মাধ্যম, B আর একটা মাধ্যম হলে এর সাপেক্ষে B এর প্রতিসরাঙ্ক হচ্ছে a/μb। সেটা মানে A মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই B মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ a/μb সমান λa/λb। ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা দিয়ে লেখা হয়। তাহলে a/μb দেওয়া আছে, প্রতিসরাঙ্ক 1.5। প্রথম মাধ্যমে আমাকে তরঙ্গদৈর্ঘ্যটা বার করতে হবে, λa লিখেছি, আর নিচে হচ্ছে দ্বিতীয় মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 4000। তাহলে এখান থেকে আমি λa অর্থাৎ প্রথম মাধ্যমে বা বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য বার করে নিলাম। λa সমান 6000 অ্যাংস্ট্রম, 1.5 × 4000। এইবার বেগটা বার করতে হবে, ওই মাধ্যমে আলোর বেগ। একইভাবে VA/VB, প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, সমান প্রথম মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য। প্রথম মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য। এখান থেকে আমি দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা বার করে নিয়েছি। VB সমান λb/λa × VA, অর্থাৎ 4000/6000 × শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ, সেটা কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আসবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। এরপর আর একটা অঙ্ক দিয়েছে ওর সাথে, অথবা কোনো সমবাহু প্রিজমে, তার মানে প্রিজমের শীর্ষকোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, সমবাহু বলে দিয়েছে। প্রতিসরণের ফলে চ্যুতিকোণ 40 ডিগ্রি, মানে ডেল্টাটা হচ্ছে 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
এই প্রিজমের ভূমির সমান্তরাল মানেই হচ্ছে জানবে এখানে I1 সমান I2, অর্থাৎ আপতন কোণ এবং নির্গমন কোণ হয়ে যাবে সমান। আলোকরশ্মি যদি প্রিজমের মধ্য দিয়ে ভূমির সমান্তরালে যায়, তাহলে যে কোণে আপতিত হবে বাঁদিকের তলে সেই কোণেই প্রতিসৃত হবে ডান দিকের তল থেকে, অর্থাৎ I1 সমান I2। তাহলে প্রিজমের যে সূত্র ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে I1 এবং I2 সমান হয়ে গেল, অর্থাৎ ডেল্টা মানে হচ্ছে 40 সমান 2I মাইনাস 60 ডিগ্রি। এখান থেকে I এর মান বেরোবে 50 ডিগ্রি। 4.4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। চিত্র আঁকবে, লেন্সটা এঁকে বাঁদিক থেকে সমান্তরাল রশ্মি এবং প্রধান অক্ষ দেখাবে। কি দেখাবে? তারপর ডান দিকে তারা একটা বিন্দুতে মিলিত হয়, সেটাই হচ্ছে ফোকাস। মনে করে কিন্তু এখানে রশ্মি চিত্র দেবে, অর্থাৎ তীর চিহ্ন কিন্তু দিতে ভুলবে না। তীর চিহ্ন ছাড়া রশ্মির আলোক রশ্মির কোনো অর্থ হয় না। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে গেলে একটা উত্তল লেন্সকে তোমাকে কয়েকটা খণ্ডে বিভক্ত করে নিতে হবে এবং দেখাবে প্রত্যেকটা খণ্ড এক একটা প্রিজমের মতো আচরণ করে এবং সেই প্রিজমের জন্য আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায় এবং তারা প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? যে ক্ষেত্রে চোখের দূরের দৃষ্টি ঠিক থাকে কিন্তু কাছের দৃষ্টি খারাপ হয়, অর্থাৎ কাছের লেখা দেখতে অসুবিধা হয়, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। এর জন্য কি লাগে? উপযুক্ত ক্ষমতার উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা হয়। 4.6 আছে 240 ভোল্ট 60 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াটের দুটো বাতি বাল্ব দেওয়া আছে। এদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। কোন বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে? তাহলে এই দুটো বাল্বের কি করতে হবে? প্রথমে আমাকে এদের রোধটা বার করে নিতে হবে। প্রথম বাল্বটা যেটা 60 ওয়াট, তার রোধ বেরোবে 960 ওহম। দ্বিতীয় বাল্বটার রোধ বেরোবে 576 ওহম। এবার শ্রেণী সমবায়ে তো সবগুলো রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান যায়, তাহলে যার রোধ বেশি তার মধ্য দিয়ে তড়িৎ শক্তির ব্যয় বা অপচয় বেশি, অর্থাৎ জুলের সূত্র অনুযায়ী তাতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি। তাই আর যার বেশি তারই বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 60 ওয়াটের বাল্বটাই শ্রেণী সমবায়ে উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক উল্টোটা হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু 100 ওয়াটের বাল্বটাই উজ্জ্বলভাবে জ্বলতো। যাই হোক, আমাদের সেটা চাইনি, আমরা করব না। অথবা অঙ্কটাও দিয়েছে ভালো। 5 ওহম অভ্যন্তরীণ রোধ, একটা ব্যাটারির নিজস্ব রোধকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ কোষকে 15 ওহম রোধের সাথে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে পুরো ব্যবস্থাটার মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা হয় বার করি। I সমান হচ্ছে E/R প্লাস R। আরটা হচ্ছে বহির্বর্তনীর রোধ আর স্মল আরটা হচ্ছে ব্যাটারি নিজস্ব রোধ বা অভ্যন্তরীণ রোধ। তাহলে ইটা কত? ই হচ্ছে 2 আর মোট আর হলো 15 প্লাস 5 সমান 20। তাহলে 1/10 সমান 0.1 হচ্ছে অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। এইবারে আমাদের যে মূল সূত্র ভি সমান ই মাইনাস IR, সেখানে আমরা বসিয়ে দেবো। তাহলে ভি এর মানটা সেখান থেকে পেয়ে যাব। তাহলে ই এর মান কত? ই হচ্ছে তড়িৎচালক বল 2 ভোল্ট মাইনাস আইটা বার করলাম 0.1 আর আরটা দেওয়া আছে 15 ওহম। এটা ক্যালকুলেশন করলে বেরোবে 0.5 ভোল্ট। তাহলে এখানে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে 0.5 ভোল্ট। নেক্সট 4.7 ইলেকট্রিক মোটরে কোন শক্তি থেকে কোন শক্তি? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। আর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো সমান্তরাল সমবায়ে কেন যুক্ত থাকে? 2 নম্বর থাকবে, এটায় দুটো পয়েন্ট করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা যন্ত্র যাতে একই বিভব প্রভেদে কাজ করতে পারে, অর্থাৎ 220 ভোল্টে প্রত্যেকটা যন্ত্র কাজ করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে একটা যন্ত্র খারাপ হলেও অন্য যন্ত্রগুলোতে তার প্রভাব পড়বে না। যদি যন্ত্রগুলো পরপর যুক্ত থাকতো তাহলে পাখা খারাপ হলে আর লাইট জ্বলতো না, কিন্তু পাখা লাইট যেহেতু আলাদা আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত, লাইট খারাপ হলেও কিন্তু পাখা চলবে। এই হচ্ছে দুটো কারণ। ওহমের সূত্র বিবৃত করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে গেছিলাম তখন। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতি হয়, অর্থাৎ ভি সমানুপাতি আই, অর্থাৎ ভি সমান আই ইন্টু আর। কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করায় তড়িৎ প্রবাহ হলো 0.1 অ্যাম্পিয়ার। তার রোধটা বার করতে পারবে। আর সমান V/I, উত্তর বেরোবে 100 ওহম। 4.9 দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বরের প্রথম 3টে মৌল আছে অক্সিজেন, সালফার এবং সেলেনিয়াম। এদের
পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, মানে ক্রমে ক্রমে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, নিম্নক্রমে মানে তাহলে সব থেকে ব্যাসার্ধ বেশি হচ্ছে যে নিচে আছে এসি, তার থেকে কম হচ্ছে সালফার, তার থেকে কম হচ্ছে অক্সিজেন। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সেখানে হচ্ছে অক্সিজেন হাইয়েস্ট, তারপর সালফার, তারপর সেলেনিয়াম। আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে এই দুটো একই হবে, অক্সিজেন গ্রেটার দেন সালফার গ্রেটার দেন সেলেনিয়াম। 4.10 MgCl2 কি ধরনের রাসায়নিক বন্ধন আছে? আয়নীয় বন্ধন আছে। MgCl2 রাসায়নিক বন্ধনটা দেখিয়ে দেবে। তাহলে Mg তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষে 7টা করে ইলেকট্রন, তাহলে ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন দুটো ক্লোরিনকে সে দান করবে, Mg2+ পরিণত হবে, আর দুটো ক্লোরিন আয়ন আসবে 2Cl-, এরা যুক্ত হয়ে তৈরি করবে MgCl2। অথবা প্রশ্নটা আছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে কি বলবে? সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে কি তৈরি করে? Na+ আর Cl- আয়ন তৈরি করে, তাই এই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু চিনি বা গ্লুকোজ এরা জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। 4.11 আছে তড়িৎ লেপন কি? যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে তড়িৎ লেপন। কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপন করবে, তাহলে যার ওপরে তড়িৎ লেপন করা হয় তাকে নিতে হয় ক্যাথোডে, যে বস্তুর প্রলেপ দিই তাকে নিতে হয় অ্যানোডে। তাহলে সিলভারকে নেবো অ্যানোডে, কপারকে নেবো এখানে ক্যাথোডে, তাহলে উত্তর হবে এখানে ক্যাথোডে হচ্ছে কপার। 4.12 প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়া। ইম্পর্টেন্ট বলেছিলাম বারবার করে, ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি হয়? ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, H+ গুলো গেল, একটা করে ইলেকট্রন নিল, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, দুটো করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করলো হাইড্রোজেন অণু। অথবা ছিল কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। খুব ইম্পর্টেন্ট, ক্যাথোডে এবং অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলি লেখো। সেক্ষেত্রে কি হবে? ক্যাথোডে হচ্ছে Cu2+ আয়নগুলো ক্যাথোডে যাবে এবং সেখানে ইলেকট্রন নিয়ে ধাতব কপারে পরিণত হবে। অ্যানোডে কি হবে? Cu সেখানে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ পরিণত হবে এবং দ্রবণে আসবে। ওর সাথে একটা প্রশ্ন আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে অশুদ্ধ কপারটাই অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। এই হলো তোমাদের গোটা প্রশ্নের উত্তর। কোনো প্রশ্নে কোনো সংশয় থাকলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আর একটা নম্বরের আন্দাজও তুমি পেয়ে যাবে, তুমি কত পেতে পারো।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে অশুদ্ধ কপারটাই অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। এই হলো তোমাদের গোটা প্রশ্নের উত্তর। কোনো প্রশ্নে কোনো সংশয় থাকলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আর একটা নম্বরের আন্দাজও তুমি পেয়ে যাবে তুমি কত পেতে পারো।